উত্তরবঙ্গে যে আমাদের ত্রাণ কার্যক্রম আবারও শুরু হচ্ছে এবং গতকালকে অলরেডি আমাদের 5টি টিম চলে গিয়েছে এবং সার্বিক যে পুনর্বাসন প্রক্রিয়া এই বিষয়ের উপরে আজকে আমাদের এই প্রেস ব্রিফিং। তো প্রথমেই আমাদের যে কার্যক্রমটি হবে সেটি হচ্ছে যে আমাদের বিগত যে ত্রাণ কার্যক্রম ছিল সেটির হিসাব সংক্রান্ত আমরা একটি পূর্ণাঙ্গ অডিট রিপোর্ট প্রকাশ করব। আমরা সবসময় চেয়েছি যে স্বচ্ছতা এবং জবাবদিহিতার ভিত্তিতে আমাদের প্রত্যেকটি কাজ হোক এবং মানুষের যে আস্থার জায়গাটি বর্তমানে ছাত্র জনতার উপরে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই প্ল্যাটফর্মটির উপরে তৈরি হয়েছে সেটি সবসময় বজায় রাখুক। সেটির ধারাবাহিকতায় আমরা আমাদের জায়গা থেকে 10 সেপ্টেম্বর বাংলাদেশের অন্যতম সেরা একটি অডিট ফার্ম তাদের সাথে আমরা যোগাযোগ করি এবং 10 সেপ্টেম্বর থেকে আজকে পূর্ণাঙ্গভাবে তারা তাদের জায়গা থেকে প্রত্যেকটি ক্ষেত্রে তারা বলবেন পুঙ্খানুপুঙ্খভাবে এই অডিটটি করে আজকে এটি সম্পন্ন করেছেন। প্রায় 20 দিনের মতো এখানে সময় লেগেছে এবং সেই জায়গা থেকে আসলে আমাদের কিছুটা বিলম্ব হয়েছে। আমাদের এই যে ত্রাণ কার্যক্রম এই ত্রাণ কার্যক্রমে পুরো বাংলাদেশের হাজার হাজার শিক্ষার্থী ছাত্র জনতা অংশগ্রহণ করেছিল এবং আমাদের অন্যতম সমন্বয়ক এখানে আমাদের লুৎফর রয়েছে এবং আমাদের আরও বেশ কিছু সমন্বয়ক ছিল যারা এই বিষয়টি সমন্বয় করেছে। কাদের ছিল তারা এই জায়গায় সেন্ট্রালি সমন্বয় করেছে এবং সকলের জায়গা থেকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে। তো প্রথমেই আমাদের যে অডিট ফার্মটি ছিল আমরা তাদেরকে অনুরোধ করব তারা যে অডিট করে যেই তাদের রিপোর্টটি রয়েছে সেটি প্রকাশ করার জন্য আমরা তাকে অনুরোধ করছি। না আমার আসলে আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে জোরে বলতে হবে, আমি গোলাম ফজলুল কবির, আমি ফার্মের একজন পার্টনার। তো আমরা ছিলাম অডিটর। তো আগে কি ব্যাখ্যা করার দরকার আছে? আমি যাই হোক আমি বলার চেষ্টা করি তাহলে আপনারা শুনতে পারবেন। প্রথমে একটু ব্যাখ্যা করার দরকার আছে আমার আসলে এখানে আসলে মানে অডিটর কি এখানে আমার অবস্থানটা কি আসলে। তো নর্মালি আমরা খুবই কথিত দর্শক কোম্পানি বা অর্গানাইজেশন অডিট করি, তখন যে এজিএমগুলি হয় অ্যানুয়াল জেনারেল মিটিং, সেখানে একজন অডিটর উপস্থিত থাকেন, অডিটর একজন রিপ্রেজেন্টেটিভ উপস্থিত থাকেন। তিনি সেই শেয়ার হোল্ডারদের বা অন্য কারো কোনো কোয়ারি থাকলে বা কোয়েশ্চেন থাকলে বা কোনো এক্সপ্লানেশনের দরকার হলে তিনি জবাবটা দেন। যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এটা কোনো রেজিস্টার্ড অর্গানাইজেশন তেমন না আইনগত ভিত্তিতে, তো তাদের এজিএম তো ওইভাবে স্ট্রাকচার্ড না। ফলে তারা যখন তারা সিদ্ধান্ত নিল যে আজকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তাদের এই অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ফ্যাক্টস অ্যান্ড ফিগারগুলি তারা পাবলিকের কাছে দিবেন, তখন তারা অনুরোধ করলো যে আমরা যেন থাকি, যাতে ফলে সমস্ত বিষয়গুলি খুব ক্লিয়ার কাট, যেহেতু একটা টেকনিক্যাল বিষয়, কিছু ব্যাপার হয়তো ব্যাখ্যা করার দরকার হতে পারে। সেটা আমাদের অডিট শুরু হয়েছিল 10 সেপ্টেম্বর, যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু সমন্বয়ক আমাদের কাছে এসেছিলেন ভলান্টারিলি। সম্ভবত আইনগতভাবে তাদের আসলে অডিট করাটা ম্যান্ডেটরি ছিল না, তারা ভলান্টারিলি আমাদের কাছে এসে বলেছেন যে লেটাস আমরা আমাদের কাগজপত্র আছে যা আছে আমরা অডিট করতে চাই। তো অডিট শুরু হয়েছে, আজকে আমাদের অডিট শেষ হয়েছে। আমাদের অডিট পিরিয়ড কভার করেছে 21শে অগাস্ট থেকে 30শে সেপ্টেম্বর পর্যন্ত। আজকে 1 অক্টোবর, তার মানে গতকালকে পর্যন্ত আমাদের অডিটের পিরিয়ড ছিল। এর মধ্যে যত কিছু ঘটনা ঘটেছে, যত কিছু ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনগুলি ঘটেছে, সেগুলি আমরা আমাদের অডিট রিপোর্টের মধ্যে নিয়ে এসেছি। এখন আমি অডিট রিপোর্টের আমাদের যেই অডিটরটা খুবই এক্সটেন্সিভ অডিট ছিল, 20 দিন সময় লেগেছে। আমরা বিভিন্ন রকম কোয়ারি করেছি, আমরা আমাদের অডিট প্রসিডিউর অ্যাপ্লাই করেছি, যখন যেটা দরকার হয়েছে থার্ড পার্টি কনফার্মেশন করেছি। করে আমাদের যেই অডিট রিপোর্টের কিছু বিষয় আমি মনে করি যে আমি বলবেন, তার আগে আমি কিছু তথ্য আপনাদেরকে দিলে তাহলে হয়তো জিনিসটা আরও ক্লিয়ার হবে। অডিট রিপোর্টের আমাদের এই অডিট রিপোর্ট তারা 2 ধরনের ডোনেশন তারা পেয়েছিল জাতির কাছ থেকে, মানে যারা ডোনেট করেছে। একটা ছিল যে ডোনেশন ইন কাইন্ড, আরটা ছিল ডোনেশন ইন ক্যাশ। ডোনেশন ইন কাইন্ড হচ্ছে যে যারা পোশাক আশাক তারপরে বিভিন্ন রিলিফ সামগ্রী দিয়েছে, এগুলি আমাদের অডিট আমরা এগুলি অ্যাজ এ প্রজেক্ট আমরা ব্যাখ্যা করেছি, কিন্তু এগুলি আমাদের অডিটের আওতার মধ্যে ছিল না, কিন্তু এগুলিতে টাকায় কনভার্ট করা যায় না।
আমরা অডিট করছি ফাইন্যান্সিয়াল অডিট, মোস্টলি আমরা করেছি ফাইন্যান্সিয়াল অডিট। তারা কত টাকা পেয়েছে, কত টাকা আয় করেছে, কত টাকা ব্যয় করেছে, কত টাকা স্থিতি অ্যাজ অফ 30 সেপ্টেম্বর 2024 আছে সেটা। তারপরেও আমাদের নন ক্যাশ যে ট্রানজাকশন সেটা আমি একটু না বললেই নয়। তারা এই 13 থেকে 15 দিনে যতদূর ডকুমেন্টেশন আমরা দেখেছি, তারা প্রায় আমাদের ডকুমেন্টেশন তাদের রিপ্রেজেন্টেশন অনুযায়ী তারা প্রায় 190 ট্রাক ত্রাণ পাঠিয়েছিলেন। 190 ট্রাক ত্রাণ পাঠিয়েছেন, কভার করেছেন প্রায় 15 থেকে 16টি জেলা। প্রত্যেকটি ট্রাকে অন অ্যান অ্যাভারেজ 800 থেকে 1000 হয়তো তাদের ইউনিট অফ প্রায় তারা প্রায় 200,000 মানে 2 লক্ষ এর বাইরে কাপড় চোপড় ছিল, এর বাইরে পানির বোতল ছিল, আর যা যা কিছু ছিল সেটা গেল ডোনেশন ইন কাইন্ড যেটা পাওয়া গেছে সেটা। ক্যাশের ক্ষেত্রে এবার আমি বলি যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা ডোনেশন প্রায় পেয়েছিল প্রায় আমাদের হিসাব মতে এবং তাদের হাতে সকল ডকুমেন্ট দেখে আমরা রিপোর্টে যেটা আছে 11,69,84,420 টাকা। 11,69,84,420 টাকা। এর মধ্যে ব্যাংকের মাধ্যমে তারা পেয়েছে প্রায় 78 লাখ টাকা, 78,57,216 টাকা। তারা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অর্থাৎ বিকাশ, নগদ, রকেট এই সমস্ত সার্ভিসের মাধ্যমে তার 25 টাকা। আদার রিসিপ্ট ছিল কিছু, আদার রিসিপ্ট 6,67,110 টাকা। এই আদার রিসিপ্টের মধ্যে অনেক কিছু আছে। তারা কিছু প্রাইজ বন্ড পেয়েছিল, অল্প কিছু, তারা কিছু স্বর্ণ পেয়েছিল, তারা স্বর্ণগুলি বিক্রি করে দিয়েছে 95,000 টাকায়। এটা তারা আমাদেরকে ভাউচার দিয়েছে। তারা কিছু স্ক্র্যাপ সেল করেছে, এই যে আপনাদের পিছিয়ে যে পড়ে থাকা যে জিনিসগুলি ছিল, বস্তা, তারপরে পানির বোতল, এইগুলি বিক্রি করে তারা প্রায় পেয়েছে হচ্ছে এই সব কিছু মিলে তারা 6,67,110 টাকা। তারা 78,33,207 টাকা। এর মধ্যে তারা রিলিফ আইটেম কিনেছে 1,37,92,000 টাকা। আমি রাউন্ড ফিগারে বলি, একদম ইয়াটা না যাই। হ্যাঁ, আচ্ছা, 1,37,92,130 টাকা। তারা কিছু ডোনেশন অন্যান্য অর্গানাইজেশন এবং পিপলকে দিয়েছে, সেটা হচ্ছিল 12,06,500 টাকা। তারা প্যাকেজিং ম্যাটেরিয়াল কিনেছে 11,24,000। তাদের দাবি মতে তারা ভলান্টিয়ার যারা খাওয়া দাওয়া করেছে তাদের এন্টারটেনমেন্ট বাবদ তারা খরচ করেছে প্রায় 12,43,497 টাকা। আর আদার এক্সপেন্সেস 3,120 টাকা। এটা তাদের হয়তো একেবারে ছোটো ছোটো যে এক্সপেন্সেসগুলি ছিল সেগুলি। ফলে সব কিছু বাদ দিয়ে এখন গতকালকের মতে 30 সেপ্টেম্বর 2024 সালে তাদের ব্যাংকে ক্যাশ টাকা আছে, মানে ব্যাংকে আছে 9,91,51,213 টাকা। তাদের ব্যাংকে গতকাল অনুযায়ী তাদের যে টোটাল ফান্ড আছে সেটা আছে 9 কোটি, খরচ করেছে, বাকি টাকা তাদের ব্যাংকে আছে। এই হচ্ছে ইন এ নাটশেল তাদের আয় ব্যয়ের হিসাব আমাদের মতে। যদিও তারা প্রথমে যখন যেদিন এসেছিল তারা তাদের যে ড্রাফট যে অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টের ভিত্তিতে এত টাকা থাকার কথা ছিল না। পরবর্তীতে আমাদের অডিট প্রসিডিউর, তারপরে তাদের আরও ডকুমেন্টেশন যখন আমরা চাই তখন বিভিন্ন খাত থেকে দেখা গেল কিছু কিছু জিনিস তারা যে স্টেটমেন্ট তৈরি করেছিল সেগুলি থেকে অমিট হয়েছে, ওগুলি করে সবগুলি এসছে। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা জানা দরকার, তারা বিভিন্ন ব্যক্তিগত কিছু জায়গা থেকে অ্যাকাউন্ট থেকে টাকা নিয়েছিল ফর দ্য সেক অফ ইমার্জেন্সি অ্যাজ পার দে সেই, যে তাদের যে মোবাইল অ্যাকাউন্ট, রকেট অ্যাকাউন্ট এগুলো সবই ব্যক্তি নামে ছিল। ইনফ্যাক্ট ব্যক্তি নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টও তারা টাকা নিয়েছে। সো আমাদের অডিটের দেরি হওয়ার একটা কারণ হচ্ছে আমরা সবগুলিকে রিকনসাইল করেছি। রিকনসাইল করে আমরা বলেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিজস্ব অ্যাকাউন্ট অন্য কোনো অ্যাকাউন্টে টাকা থাকাটা উচিত নয়। কারণ তাহলে এই টাকাটার মালিকানা আইনগতভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে থাকে না। কারণ যে কোনো একজন ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে বা মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্টে টাকা থাকলে সেদিন কী হবে, এই টাকাটা তো তারা পাবে না। তো এখন আমরা আমাদের রিকমেন্ডেশন তারা শুনেছেন। এখন তাদের এই যেই 9,91,00,000 টাকা, 9,91,51,213 টাকা, এই সমস্ত টাকাটাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিজস্ব যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, দুটি যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে। সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির সিগনেটরিজ হচ্ছেন 3 জন, একজন ইউনিভার্সিটির শিক্ষক সহ। এই ছিল মোটামুটিভাবে তাদের আয় ব্যয়ের একটা সামারি।
আর অডিটে ওনাদের মিস্টার সমন্বয়ক যিনি বললেন যে 20 দিন লেগেছে, আবার আমরাও একটু কনসার্ন ছিলাম, সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল। সো অডিট তো হচ্ছে টেকনিক্যাল ব্যাপার, আমরা তো আর তারা যেটা নিয়ে আসবে সেটাই তো আমরা অডিট করে দিতে গেলে তো আমাদের ওখানে কোয়ারি করতে হয়, আমাদেরকে অনেক প্রসিডিউর ফলো করতে হয়। সো অডিট অ্যাকাউন্টস ক্লোজ হওয়ার পরেও আমাদেরকে অনেক কাগজপত্র দেখতে হয়েছে, অনেক কিছু কোয়ারি করতে হয়েছে, সব কিছু করে তারপরে আমরা অডিট পিরিয়ডটা এক্সটেন্ড করতে বাধ্য হয়েছি। 30শে সেপ্টেম্বর পর্যন্ত আমরা কভার করতে বাধ্য হয়েছি, কারণ আমাদের কাছে এসেছিল 10 সেপ্টেম্বর। হয়তো বৈষম্য এরা মনে করেছিলেন যে হয়তো ওই ডেট 78 লাখ। মেইন কথা হচ্ছে ফান্ড, আমাদের 9,91,00,000 টাকার ফান্ড, এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে মূল অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটাতে আছে এবং সেটা মালিক তারা। এটা ইনস্যুর করার পরে আমরা আজকে তাদেরকে অডিট রিপোর্টটা দিয়েছি। সো জি, আচ্ছা, আমার নাম হচ্ছে গোলাম ফজলুল কবির FCA। আমি PKF আজিজ হালিম খায়ের চৌধুরী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের পার্টনার। আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই যে ইমার্জেন্সি রিলিফ ফান্ড, এটার অডিটর হিসেবে আমরা কাজ করেছি। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গত 15 বছর 21 আগস্ট থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত আমরা অডিট করেছি। সেখানে প্রায় তাদের যে ক্যাশ রিসিপ্ট হয়েছে, ক্যাশ এবং ব্যাংক এবং মোবাইল ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সার্ভিসে টোটাল তারা রিসিভ করেছে 11,69,84,420 টাকা। এর মধ্যে তারা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পেয়েছে 78,57,216 টাকা। তারা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অর্থাৎ MFS এর মাধ্যমে তারা পেয়েছে 99,44,369 টাকা। আর ক্যাশ ডোনেশন পেয়েছে তারা 9,85,15,725 টাকা। আর আদার রিসিপ্ট তারা করেছে 6,67,110 টাকা। এই 6 লক্ষ টাকা বেসিক্যালি ছোটো ছোটো রিসিপ্ট। তারা কিছু স্ক্র্যাপ বিক্রি করেছে, স্বর্ণ পেয়েছিল, স্বর্ণ বিক্রি করেছে, ও কিছু ডলার পেয়েছিল, অল্প কিছু ডলার পেয়েছিল, সেগুলি বিক্রি করেছে, প্লাস প্রাইস বন্ড ছিল কিছু। এই ছোটো ছোটো কিছু অ্যামাউন্ট করে তারা আদার রিসিপ্ট প্লাস রিলিফ আইটেম কিনেছে 1,37,92,130 টাকার। তারা অন্যান্য অর্গানাইজেশনকে তারা ডোনেশন দিয়েছে ক্যাশ 12,06,500 টাকা। তারা প্যাকেজিং ম্যাটেরিয়াল কিনেছে 11,24,940 টাকার। তারা ট্রান্সপোর্টেশন বাবদ, পরিবহন বাবদ তারা ব্যয় করেছে 4,63,000 টাকা। তারা ভলান্টিয়ার যারা এখানে কাজ করেছে, সারা ঢাকা শহর থেকে ভলান্টিয়ার এসেছিল, তাদের পেছনে তাদের খরচ হয়েছে 12,43,497 টাকা। আর আদার এক্সপেন্স 3,120 টাকা। ফলে তাদের আয় এবং ব্যয় বাদ দিলে গত 30শে সেপ্টেম্বর 2024 অনুযায়ী তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুটি ব্যাংক অ্যাকাউন্টে এখন স্থিতি আছে, ব্যালেন্স আছে 9,91,51,213 টাকা। আমি আবার বলি, তাদের টাকা আছে এখন দুটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিজস্ব যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেই দুটি ব্যাংক অ্যাকাউন্টে তাদের টাকা আছে 9,91,51,000। যেমন মসজিদ, মাদ্রাসা, খানকাশি। আমরা কী বলি, আমাদের অডিট ফিতে যেটা নির্ধারণ করবেন সেটা আমাদের পক্ষ থেকে আপনি ডোনেশন হিসেবেই মসজিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি চ্যারিটি ফান্ডে রিলিজ করেছিল। আমরা অডিট ফিটা আমরা চার্জ করি। হ্যাঁ, মানে আপনারা বলছেন যে তাদের খরচ আর যা টাকা এসেছে সব মিলিয়ে আপনারা হিসাব করে পেয়েছেন, অডিট করে পেয়েছেন, কিন্তু আলটিমেটলি সেটা সব কিছু অডিটর তো একটা রিক্যালকুলেট করে, রিকনসিলিয়েশন করে, সব কিছু করে তারা যদি এটা মেনে নেয় তাহলে তার রিপোর্ট করার কিছু নেই। আর এটা হচ্ছে যে ফান্ডের ব্যাপার, তেমন তারা মেনে নিয়েছে, জানতে আপনারা যেটা বলেছেন আমরা অ্যাগ্রি করি, এটা আমরা রিপোর্ট, এটাই রিপোর্টটা ফলে আর আমাদের রিপোর্ট করার কিছু থাকবে না। এখনো 90% টাকা বাকি আছে, তা নিয়ে কি পরিকল্পনা? আচ্ছা, ওনার কাছে কি আর আপনাদের প্রশ্ন আছে? মানে ওনার কাছে অডিট রিলেটেড কোনো প্রশ্ন আছে? অডিট রিলেটেড যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে পরবর্তী যেই টাকাটি আমাদের রয়েছে, যে ব্যালেন্স রয়েছে 9,91,00,000 টাকারও বেশি যে ব্যালেন্সটি রয়েছে, সেটি নিয়ে আমাদের পরবর্তী পরিকল্পনা এটি ব্রিফ করবেন আমাদের ত্রাণ যেই কমিটিটি ছিল সেটি লুৎফুর রহমান এই পরবর্তী পরিকল্পনা নিয়ে ব্রিফ করবেন। আচ্ছা, আমরা একটু সামনে আসতেছি। আচ্ছা, হচ্ছে মাঝখানে আমরা অডিট রিপোর্ট, মোটামুটি পূর্ণাঙ্গ অডিট রিপোর্ট আমরা শুনলাম। তো এখন আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে আমি প্রথম কথা হচ্ছে আমার পরিচয় দিচ্ছি। আমি লুৎফুর রহমান,
সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এই যে টিএসসিতে যে ত্রাণ কার্যক্রম হয়েছে সেটি আমি ছিলাম আর কি সেটির সাথে। পাশাপাশি হ্যাঁ 3 জনের একজন, পাশাপাশি জাতীয় বন্যা পুনর্বাসন যে কমিটি হয়েছে সেটির সদস্য হিসাবে আছি এবং আমার সাথে আছেন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার। তো আমি এখন আমাদের যে অবশিষ্ট টাকা 9,91,00,000 টাকা, যেটি আমাদের 2টি ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে, একটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সোনালী ব্যাংক শাখায়। তো আমরা এই টাকাটি আসলে কি করব? তো আমরা যখন আমাদের 4 তারিখে যখন আমাদের কার্যক্রম স্থগিত করা হয় 4 সেপ্টেম্বর, সেদিনই কিন্তু আমরা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বলেছিলাম যে আমাদের যে অবশিষ্ট টাকা রয়েছে সেটি আমরা বন্যা কবলিত যে জেলাগুলো সেটির পুনর্বাসন কাজে ব্যয় করব। তো এটি নিয়ে আমরা সে সময় বুয়েটের সাথে বসেছি, বুয়েটের যারা বিশেষজ্ঞ যারা রয়েছেন, বিশেষ করে হ্যাঁ সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সাথে বসেছি, পাশাপাশি দুর্যোগ বিশেষজ্ঞদের সাথে বসেছি, এছাড়াও যারা এই রিলেটেড যারা বিশেষজ্ঞ রয়েছেন তাদের সাথে বসেছি। এরপরে আমরা যে সিদ্ধান্তটি নিয়েছি সেটি হচ্ছে আমরা আমাদের যে এই যে টাকাটি, সেই টাকা আমরা আসলে 2 ভাবে খরচ করার প্ল্যান করেছি। একটি হচ্ছে আমরা 8 কোটি টাকা মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টার তহবিলে দিব। দেওয়ার পরে যেটি হবে, আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি যারা জাতীয় বন্যা পুনর্বাসন কমিটিতে রয়েছেন, এছাড়া বন্যা কবলিত জেলাগুলোতে আমরা প্রত্যেক জেলাতেই ছাত্র প্রতিনিধি আমাদের পক্ষ থেকে দিয়েছি, যেটি ত্রাণ মন্ত্রণালয় চেয়েছিলেন। তো তাদের তদারকিতে এই 8 কোটি টাকার যে পুনর্বাসন কার্যক্রম সেটি তাদের তদারকিতে সংগঠিত হবে, হ্যাঁ পরিচালিত হবে। এটি আসলে কীভাবে হবে সেটি হচ্ছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি যারা জাতীয় বন্যা পুনর্বাসন কমিটিতে রয়েছেন তারা এটি তদারকি করবেন সেন্ট্রালি, এবং বন্যা কবলিত যে জেলাগুলো রয়েছে সেইখানে যে ছাত্র প্রতিনিধি রয়েছেন তারা সেই জেলা তদারকি করবেন। এর বাইরে 8 কোটির বাইরে যে টাকাটি থাকবে, অর্থাৎ 1,91,00,000 টাকা, এই টাকাটি বর্তমানে আপনারা জানেন যে উত্তরবঙ্গেও বন্যা সেই বন্যা আক্রান্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে আমাদের অলরেডি ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল রাত্রে আমাদের 5টি টিম উত্তরবঙ্গের এই জেলাগুলোতে গিয়েছে। আমরা এখন এই 1,91,00,000 টাকা থেকে আমাদের এই টাকাগুলো থেকে আমরা বিশেষ অংশ, মানে যতগুলো লাগে আর কি, সেই অংশটি সেই জেলাগুলোর প্রশাসন, স্থানীয় প্রশাসন, ডিসি এবং উপজেলা নির্বাহী অফিসার যিনি রয়েছেন তাদের মাধ্যমে, ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে আমরা বন্যা কবলিত জেলাগুলোতে ত্রাণ কার্যক্রম পরিচালনা করব। আগামীকাল থেকেই সেটি শুরু হবে। আরেকটি জিনিস ভাই সাথে করতে চাই, সেটা হচ্ছে আমরা আসলে কেন গভর্নমেন্টের কাছে বা মন্ত্রণালয়ের কাছে টাকাটা হস্তান্তর করছি। তো সেই বিষয়টি হচ্ছে, আমরা যখন বুয়েটের যারা এই বিষয়ে বিশেষজ্ঞ, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান সহ আরও কয়েকজনের সাথে বসেছি, পাশাপাশি দুর্যোগ বিশেষজ্ঞদের সাথে বসেছি, ওনাদের এক্সপার্ট ওপিনিয়ন নিয়েছি। তো আমাদের কাছে যেটা আমরা বুঝেছি যে এরকম একটা বড় কর্মযোগ্য করতে গেলে পুনর্বাসনের জন্য একটা সিস্টেম বিল্ড থাকতে হয়। তো যেই সিস্টেমটা আসলে বৈষম্য ছাত্র আন্দোলন নাই, সিম্পলি এটা একটা ইমার্জেন্সি ক্রাইসিস মোমেন্টে আমরা কাজ করা শুরু করেছিলাম। তো ওই সিস্টেম যেহেতু আমাদের নাই বা ওই ফাংশন নাই, সেক্ষেত্রে আমরা সাথে সাথে আবার যে যাদের আছে তাদের সাথে যোগাযোগ করেছি। তো আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের যে গভর্নমেন্টের যে মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয় এখানে একটা বেস্ট রূপ তৈরি করতে পারে, কিন্তু তারাও আমাদের সহযোগিতা চেয়েছে সেই কাজে। তো ওনারা যেহেতু সহযোগিতা চেয়েছে, সেই প্রেক্ষিতে আইজিটি বলেছেন যে আমাদের বিভিন্ন স্থানীয় পর্যায়ে যারা আমাদের সাথে কাজ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, একই সাথে যারা এখানে কাজ করেছেন, যারা স্থানীয় পর্যায়ের সাথে খুব মানে কানেক্টেড, তাদেরকে একসাথে রেখে সকলের সামঞ্জস্যে আমরা পরবর্তী যে কার্যক্রম সেটি পরিচালনা করব। এবং আরেকটি জিনিস আপনাদেরকে জানাতে চাই যে আমাদের টাকাটা যখন ব্যাংকে আছে, একই সময় কিন্তু এই যে দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় তারা কিন্তু পুনর্বাসনের জন্য কাজ করে যাচ্ছে। ওদের এই টাকাটা এখন দরকার নাই দেখে আমরা হস্তান্তর করে নেব। আমাদের একই সাথে অডিটও চলছিল, তো আমরা খুব শীঘ্রই সেটা সেখানে হস্তান্তর করে দেবো সেই ফান্ডে। হ্যাঁ, কালকে আগামীকালেই হস্তান্তর করে দেবো। কিন্তু একই আমাদের কার্যক্রম সেটি কিন্তু চলমান আছে গভর্নমেন্টের পক্ষ থেকে, মানে আমরা যাদের সাথে মিলে কাজ করব। তো এই বিষয়টি স্পষ্ট। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পুনর্বাসনের যে প্ল্যান সেটি বললাম। এখন হচ্ছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে হাসনাত এবং সার্জিস আছেন, তারা উত্তর দেবেন, এবং আব্দুল কাদের আছেন, তারা উত্তর দেবেন। হ্যাঁ, আপনাদের আগে আপনারা যে হিসাব দিয়েছেন সেখানে
মতো আছে, এখন সেটা আমরা এখন দেখলাম যে 91 লক্ষ টাকা আপনাদের আছে। তাহলে এই যে টাকাটা বেড়ে গেল, এই বিষয়ে আপনাদের পক্ষ থেকেও এই বাকি টাকাগুলো সেগুলো কোথায় ছিল, সেগুলো যদি ব্যাংক ছিল না, মানে সেগুলো আপনারা কীভাবে করেছেন? এবং আমাদের ওই যিনি অডিটর ছিলেন উনি চলে গেছেন, এবং থাকলে ভালো হতো যে এই ধরনের জিনিসপত্র স্বাভাবিক কিনা, মানে ওটা কিনতে গেলে এই ধরনের জিনিস হয় কিনা একটু যে আচ্ছা, জানতে পারছি। ওকে, ঠিক আছে। আমরা প্রথমে যখন ঘোষণা দিয়েছিলাম 9,37 লক্ষ টাকা, 35 লক্ষ টাকা, কিন্তু আজকে যখন আমরা পূর্ণাঙ্গ ওটিটি প্রকাশ করি, আজকে আমাদের হচ্ছে মোট স্থিতি রয়েছে 9,91,51,213 টাকা। এই যে টাকাটি বেড়েছে, এই টাকাটি কোন জায়গা থেকে আসছে? এক নম্বর বিষয় হচ্ছে আমরা ত্রাণ কার্যক্রম স্থগিত করেছি 4 তারিখ। এই 4 তারিখের পরবর্তী সময়ে 10 তারিখ যখন অডিট শুরু হয়, এই পুরোটা সময়ে বিভিন্ন অঙ্কের টাকা এসছে। 10,000 টাকা, 12,000 টাকা, এই টাকাগুলো পরবর্তীতে যুক্ত হয়েছে। দ্বিতীয়ত, আমাদেরকে অনেকে চেক প্রদান করেছে, যেই চেকগুলো তখন কিন্তু ক্যাশ করা যায়নি। ওই ক্যাশ, অর্থাৎ এই যে চেকের পরবর্তীতে ক্যাশ করা হয়েছে, সেটিও পরবর্তীতে যুক্ত হয়েছে এবং বিভিন্ন নামে আসছে। এখন দেখেন, বিভিন্ন নামে আসছে, কিন্তু আমাদের তো তখন অ্যাকাউন্ট ছিল না। এই কারণে আমাদের অ্যাকাউন্ট করতে হয়েছে, দেন টাকাটাকে হচ্ছে আমাদের লিকুইড মানিতে ট্রান্সফার করার কারণে সেখানে অ্যাড হয়েছে। তৃতীয়ত, আমাদেরকে বিভিন্ন গহনা দিয়েছে, অনেকে স্ক্র্যাপ দিয়েছে, গহনা দিয়েছে। এই গহনাগুলোকে আবার আমাদেরকে বিক্রি করতে হয়েছে, এই গহনা বিক্রি করার টাকাটাও সেখানে অ্যাড হয়েছে। চতুর্থত, আমাদের ওই সময়ে কয়েন যেটা থাকে, কয়েন, এই কয়েনের টাকাটা, পয়সাটা ইনস্ট্যান্ট সেক্ষেত্রে গুণাটা সম্ভব হয়নি। সেই কয়েনের টাকাটা আপনারা যদি চান আমাদের ইন্ডিভিজুয়াল 2 লক্ষ টাকারও বেশি এটা যুক্ত করা হয়েছে। সার্বিকভাবে সব হিসাব যুক্ত করার পরে আমাদের যেটা দাঁড়িয়েছে 2 লক্ষ টাকারও বেশি। এখন বাংলাদেশে সর্বপ্রথম আমার মনে হয় ইতিহাসে একটা হিসাব দেওয়ার পরে আবার অডিট করার পর আবার টাকা বৃদ্ধি পেয়েছে, এই ধরনের নজির মনে হয় কোথাও নেই। আমরা সর্বপ্রথম, আমাদের দেখেন প্রায় অলমোস্ট 60 লাখ টাকা কিন্তু বৃদ্ধি পেয়েছে। এখন যারা বিভিন্ন সময় এলিগেশনে এসেছে, টকশো বুদ্ধা, ইউটিউব বুদ্ধা অনেকে রয়েছে, আমরা এলিগেশন এনেছে আমাদের বিরুদ্ধে যে টাকা নিয়ে নাকি আমাদের ঘুরতে চলে গিয়েছে, টাকা নিয়ে এটা চলে গিয়েছে, গাড়ি কিনেছে, এই বিষয়গুলো কিন্তু আমাদের বিরুদ্ধে এনেছে। এই বিষয় টাকাটা তাহলে কোথায় রাখতো? বাকেরের কাছে, সার্জিসের কাছে, পার্সোনাল জায়গায়, তখন আরও বিতর্কিত হওয়ার সুযোগ থাকতো। এখন ব্যাংকে রাখার কারণে সবচেয়ে সিকিউর ছিল। এখনো পর্যন্ত টাকার একটা টাকাও এখনো পর্যন্ত কোনো ধরনের আমাদের কয়েকটি চেক ছিল, যে চেকগুলো প্রথমত যে নামে এসেছে, নামগুলো ছিল ভুল। প্রথম একটি 30 লাখ টাকার চেক ছিল, যে চেকটি এসেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে, কিন্তু তখন আমাদের কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে কোনো অ্যাকাউন্ট ছিল না, যার কারণে সেই চেকগুলো রিজেক্ট হয়েছে প্রথম। তারপরে যখন আমরা অ্যাকাউন্ট ওপেন করেছি, তখন কিন্তু আবার যখন চেকগুলোকে আমরা ব্যাংকে দেই, তখন এই টাকাটা আমাদের মূল অ্যাকাউন্ট, আজকে যে ফিগারটি এসেছে সেটির সাথে অ্যাড হয়। এই কারণে এই যে টাকা যে বাড়ার ব্যাপারটা, সেটি হচ্ছে ওই জায়গা থেকে আর কি। আচ্ছা, আরও কোনো প্রশ্ন থাকলে আপনাদের যত প্রশ্ন আছে রিগার্ডিং ত্রাণ আমাদেরকে করতে পারেন। একটা বিষয়টি ক্লিয়ার করেন, আমি বুলিংয়ের শিকার। আসলে আপনার দীর্ঘ 6টা দিন নগদ অর্থ এদিকে এই লেখা একটা লেখা নিয়ে আমি দাঁড়িয়েছিলাম, কে বা কারা এটা ভিডিও করে ওখানে লিখে দিয়েছে, কত টাকা ভাগ পেয়েছে, এই বলে একটা পোস্ট করেছে। তারপর আমার 14 গোষ্ঠী তুলে যা আছে সেখানে চলছে। এটা একটু ক্লিয়ার করেন, যারা ওখানে সংশ্লিষ্ট টাকা উত্তোলনে ছিল, এর বাইরে, কমিটির বাইরে কেউ গণনায়ও ছিল না, কিছুতে ছিল না, এটা একটু ক্লিয়ার করেন। আমরা এই ভুলিয়ে আর শিকার হতে চাই না। এখানে মানে এটা কষ্টের সাথে বললাম। আচ্ছা, এখানে ত্রাণ কার্যক্রম স্বতঃস্ফূর্তভাবে সারা দেশের মানুষের যে একটা ঐক্য আমরা দেখেছি, সেই ঐক্য কাজ করেছে। তো এই প্রসেসের মধ্যে যারা এই কাজ করেছে সবাইকে সংযুক্ত করা হয়েছে। কেউ ভলেন্টিয়ার কাজ করেছে নেওয়ার ক্ষেত্রে, আনার ক্ষেত্রে, কেউ এই কি বলে এটা টাকা গুনার ক্ষেত্রে নিয়ে কাজ করেছে, যারা আসলে আমাদের প্ল্যাটফর্মে নাম আকারে নাই। সব ধরনের মানুষই ছিল। তবে এখানে বিশেষ করে যারা এই হিসাবের সাথে ছিল, আমাদের নারী শিক্ষার্থীরা দেখেছেন টাকা উত্তোলন করেছে, তারা টাকার গুনেছে, গণনা করেছে, এবং 2 জন দায়িত্বপ্রাপ্ত ছিলেন, যাদের মধ্যে দিয়ে ওই যে যাদের কাছে রিসিপ্টগুলো ছিল, রিসিপ্টগুলো, তো ওনাদের মধ্যে দিয়ে হচ্ছে জিনিসপত্রগুলো কেনা হতো, যেগুলো কেনা হয়েছে। তো মাঝখানে এই 2 জন ছিল জাস্ট এ মিডিয়েটর, লাইক ওনারা হচ্ছে যে যাদের কাছে টাকা তাদের থেকে নিয়ে যে খরচ করছে তার রিসিপ্ট অনুযায়ী তাকে টাকাটা হ্যান্ড ওভার করতে, যাতে স্বচ্ছতা ম্যাক্সিমাম থাকে।
মিডিয়েটর হিসেবে দুইজনকে রাখা হয়েছিল। তো ওই দুইজনেই মূলত রিসিপ্টগুলো নিয়ে এখন আবার যে অডিট টিম তাদের সাথে কথা বলে পুরো প্রসেসটা কমপ্লিট করেছে। তো সব কিছু মিলে এখানে সারা দেশের মানুষই কোনো না কোনোভাবে কানেক্টেড ছিল। তো এইখানে আসলে আমাদের যে অডিট রিপোর্ট আছে আমাদের জায়গা থেকে এখানে কোনো আমাদের অনেক ধৈর্যের সাথে আসলে এই প্রশ্নগুলো স্কিপ করতে হয়েছে এই দিনটার জন্য আসলে। তো এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলা উচিত। প্রথম কথা হচ্ছে, এরকম একটা কথা এসেছিল যে টাকা ব্যাংকে কেন রাখবো। আমি যদি মনে করি যে এখানে অ্যারাউন্ড 11 কোটি টাকা হয়, সবগুলো যদি 1000 টাকার নোট হয়, একটা 5 বছরের বাচ্চার ব্যাংকের 1 টাকা 2 টাকার পয়সাগুলোও ছিল, 5 টাকা 10 টাকা নোটও ছিল, 20 টাকা 100 টাকা নোটও ছিল। দেখা গিয়েছে যে 1 কোটি টাকা যদি একদিনে কালেক্ট হয়ে থাকে, সেইখান থেকে আমাদের এই জায়গায় প্রায় 2 বস্তা 3 বস্তা বা কার্টুনে এরকম টাকা ছিল। ইভেন কয়েনই 1 বস্তার মতো ছিল এরকম, যেগুলো কাউন্ট করা রেখেছি। কে কে ছিল? আমাদের একজন সমন্বয়ক লুৎফর সেখানে ছিল, আমাদের একজন সম্মানিত শিক্ষক উনি ছিলেন, এবং সাধারণ একজন শিক্ষার্থীর পক্ষ থেকে আরেকজন ছিলেন যার নাম ফরিদ। 3 জনের সমন্বিত অ্যাকাউন্টে এই হয়েছে, যেগুলো এই রিপোর্ট ফাইলে ওনাদের সাইন রয়েছে ওই জায়গাগুলোতে। এরপরে যদি আপনি আসেন যে এই যে টাকাগুলো আসলে এই টাকাগুলো এতদিন কেন দেরি হলো এই রিপোর্টটি প্রকাশ করতে, আপনারা জেনে থাকবেন যে আমরা 4 তারিখে আমাদের হিসাবটি বন্ধ করেছিলাম। 4 তারিখে যখন আমরা এটি বন্ধ করি, আমরা কিন্তু বিভিন্ন জায়গায় পরামর্শ নিয়েছি আমরা কিভাবে পুনর্বাসন প্রক্রিয়া যেতে পারি। আপনারা শুনেছেন যিনি অডিট অফিসার নিজেই বলেছেন 10 তারিখে তার নিকট, অর্থাৎ আমরা 1 সপ্তাহের মধ্যে কিভাবে আলটিমেট জবাবদিহিতার জায়গায় যেতে পারি, মানুষের আস্থা ধরে রাখতে পারি, ওই প্রসেসে গিয়েছি। আপনি তার কাছে আবার যদি চান আপনারা প্রশ্ন করতে পারেন তার ব্যক্তিগত মাধ্যমে। প্রত্যেকটি জায়গায় কোনো একটি জায়গায় যদি 1 কেজি খেজুর কেনা হয়েছে, তার টিম সেখানে গিয়েছে ওই দোকানে, প্রত্যেকটি জায়গায় তৃতীয় পক্ষ হয়ে তিনি চেক করেছেন, এবং 10 তারিখ থেকে আজকে 1 তারিখ পর্যন্ত প্রায় 21 দিন সময় নিয়ে তিনি অডিটটি করেছেন। আমরা যদি আমাদের জায়গা থেকে 10 তারিখে বসে এরকম একটি প্রেস ব্রিফিং আমাদের রিপোর্টটি দিয়ে দিতাম, আমরা কিন্তু দিতে পারতাম, কথা উঠতো না কেন দেরি হয়েছে। কিন্তু এই যে স্বচ্ছতার জায়গাটি, জবাবদিহিতার জায়গা এবং দৃষ্টান্ত তৈরি করার জায়গায় আমরা এটিতে গিয়েছি, এবং এখানে আমাদের 20 দিন দেরি হয়েছে, এটা সত্য। আমরা এই সীমাবদ্ধতা স্বীকার করছি যে এই যে পুনর্বাসন প্রক্রিয়া আমাদের অর্থটি সরাসরি কিছুদিন পরে গিয়ে যোগ হচ্ছে। হয়তো প্রসেস তো বন্ধ হয়নি। হয়তো আমরা আজকে অফিসিয়ালি ঘোষণার মাধ্যমে কালকে টাকাটি হস্তান্তর করব। সরকারের ত্রাণ মন্ত্রণালয় বা সেই যে উইংটি রয়েছে, আমাদের টিম মেম্বারগুলো সেখানে রয়েছে, সেখানে কাজ কিন্তু চলছে। অফিসিয়ালি হয়তো কালকে হস্তান্তর করবো। হয়তো আমি ধরে নিচ্ছি আমি যদি এই অডিটটি না করতাম কিছুদিন আগে করতে পারতাম, কিন্তু এই যে দৃষ্টান্তটি, স্বচ্ছতার জায়গাটি আমাদের মনে হচ্ছে এটি কিছুদিন পরের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। এটি আমাদের এই জায়গাটি ছিল। আরেকটি যে জায়গাটিতে আসলে কথা বলা হলো ওর ভাইয়ের জায়গা থেকে, সেটি হচ্ছে দেখেন, মানে আমরা কেউ কি কল্পনা করতে পারি যে 2,40,000 টাকার উপর শুধু আমাদের এখানে পয়সা ছিল, আমাদের গহনা ছিল। ইভেন এমন আমরা একটি চেকের ক্ষেত্রে দেখেছি, ওটি যখন আমরা ক্যাশ করতে গিয়েছি ওইখানে টাকা ছিল না, এরকমই একটি ঘটনা ঘটেছে। সামগ্রিক বিষয়গুলো অডিট অফিসার যারা রয়েছে, জনগণ যখন তাদের জায়গা থেকে বিভিন্ন কথা বলছে, এটা তো আমরা চাপ ফিল করি মানসিকভাবে, কারণ আমরা তো জানি আমাদের জায়গায় এখানে 1 টাকা এদিক ওদিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা তাদেরকে চাপ প্রয়োগ করছি, কিন্তু তাদের কথা প্রত্যেকটি টাকার ব্যাপারে কনভিন্স না হওয়া পর্যন্ত আমরা আমাদের রিপোর্টটি প্রকাশ করব না, এবং সর্বশেষ আমরা আমাদের জায়গা থেকে আজকে অফিসিয়ালিটি প্রকাশ করলাম। আচ্ছা, একটা জিনিস এখানে উল্লেখ করতে চাই, মানে এই যে টাকা আমার এত টাকা রয়ে গেল কেন, যেটা কোশ্চেন আসছে 90% টাকা কেন রয়ে গেল, তো এটার জন্য হচ্ছে আমার এখানে টিসি সহ যেসব জায়গায় ত্রাণ কার্যক্রম পরিচালিত হতো, এখানে 20 থেকে 25,000 প্রতিদিন প্যাকেট করতে পারতাম আমরা ম্যাক্সিমাম, সব কিছু মিলিয়ে। এখন অনেক প্রকারের খাবার আসতো, অনেক কিছু ল্যাকিংস থাকে ফুল প্যাকেট করার জন্য, যেটা ল্যাকিং থাকতো সেটার জন্য হচ্ছে আমরা সেটা কিনে নিয়ে আসতাম। তো এখন আমার প্রতিদিন ক্যাপাসিটি হচ্ছে 20 থেকে 25,000, তো আমি 20 থেকে 25,000 জন্য যেইটুকু দরকার ছিল সেইটুকু শুধু আমি নিয়ে আসতাম। তো এর মানে এই না যে আমার কাছে টাকা থাকলে শুধু আমি কিনে নিয়ে আসবো, এনে জমা করে তো কোনো লাভ নাই, আমি সেটা পাঠাতে পারবো না। তো আমাদের ক্যাপাসিটি ছিল যা, আমরা ম্যাক্সিমাম ট্রাই করেছি যে এইখান থেকে প্রোডাক্ট পাঠানোর জন্য, এবং সেজন্য আমাদের খরচ গেলে এতটুকু। এখন দেখ বস্তার কথা আসে যে এত টাকা কেন বস্তায় গেল, দেখেন পিস আমার বস্তা লেগেছে, কিন্তু আমি কিন্তু খাবার কিন্তু বেশি কিনতে হয় না, খাবার তো মানুষ পাঠিয়েছে, মানুষ তো আমাকে বস্তা দেয় না। তো এই যে 2 লাখ পিস বস্তা লেগেছে, 2 লাখের সাথে আপনি 5 টাকা করে গুণ দেন, 7 টাকা করে গুণ দেন, পলিথিন হিসাবটা গুণ দেন, মানে কত পলিথিনে কত কেজি হয়, এত প্রতি প্যাকেটের মধ্যে এসে 10 টাকা করে পলিথিন লাগতেছে, কত কেজি কত টন পলিথিন লাগে হিসাব করেন, মানে হ্যাঁ রশি লাগে এগুলো বাড়তে। তো এই কোশ্চেনগুলো আমি অনেক জায়গায় ফেসবুকে দেখেছি
বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমি দেখেছি এইসব প্রশ্ন করতে, খুবই ভ্যালিড প্রশ্ন। এই বাংলাদেশের জবাবদিহিতার বাংলাদেশে আমরা চাই, কিন্তু একই সাথে এটাও নিশ্চিত করতে চাই মানে যে টাকা আমরা প্রোডাক্ট কিনেছি এই এতগুলো প্রোডাক্ট শুধু আমরা প্যাকেজ করিনি, যে প্রোডাক্টগুলো মানুষ পাঠিয়েছে মূলত সেটার অংশটা সবচেয়ে বেশি ছিল এবং আমাদের ক্যাপাসিটি ম্যাক্সিমামটা আমরা করে গিয়েছি মানুষকে ত্রাণ পাঠানোর জন্য। আর বাইকও বলেনি কেন আসলে লেন্দি প্রসেস আমার যেতে হয়েছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আরেকটা জিনিস অ্যাড করি যেটা নিয়ে অ্যাকচুয়ালি বিষয়টি আমরা পার্থক্য করতে পারি না কোন প্যাকেটের ভিতরে খাবার রয়েছে, কোন প্যাকেটের ভিতরে কাপড় রয়েছে। যখন একটি নির্দিষ্ট জেলা, একটি বিস্তৃত এলাকা এভাবে বন্যা প্লাবিত এবং আমার এখানে অসংখ্য কাপড় আসছে, আমি জানি না কোন প্যাকেটের ভিতরে ছেলের কাপড় কোনটি মেয়ের কাপড়, আমি জানি না কোন কাপড়টি দেওয়ার উপযোগী কোনটা দেওয়ার উপযোগী না, আমি জানি না কোন কাপড়টি কোন বয়সে। এই জায়গাগুলো ইভেন আপনি যদি চিন্তা করেন যখন বন্যা কবলিত ওই মানুষগুলো তার ঘরে তো অসংখ্য কাপড় রয়েছে সেগুলো বাঁচাতে পারছে না কেন? বন্যায় তার ঘর বাড়ি সব ভেসে গিয়েছে। ওই মুহূর্তে দরকার শুকনো খাবারটি। যখন তার এখন ঘরই ঠিক হয় নাই, থাকার জায়গাটা ঠিক হয় নাই, তার যে নিজের যে ম্যানেজমেন্ট সেটি ঠিক হয় না, এই জায়গায় আমি তাকে কাপড়টি কোথায় দিব? তার তো আগে থাকার ঘরটি ঠিক হইতে হবে, সেই জায়গায় কাপড় দেওয়ার তো একটি নির্দিষ্ট সময় তো আসতে হবে। এই জন্য আমাদের খাবারের যে শুকনো খাবার পাঠানোর যে ত্রাণ কার্যক্রম ছিল সেটি শেষ হওয়ার পরে আমাদের কাপড়ের এই বাছাই প্রক্রিয়াগুলো করতে হয়েছে, দেওয়া উপযোগী না উপযোগী, ছেলেদের মেয়েদের। এই বাছাইগুলো করার পরে আমাদের জায়গা থেকে পাঠানো হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে 65 ট্রাক কাপড় পাঠানো হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে। এই কারণে আমরা আমাদের জায়গা থেকে এই মুহূর্তে মনে করছি যে তাদের ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে হোক, তাদের যে ইনস্ট্রুমেন্টের দিক থেকে হোক, তাদের যে সাপোর্ট বা ভেহিকেল সব দিক মিলিয়ে ডিসিপ্লিন ওয়েতে তাদের যেহেতু প্রত্যেকটি উপজেলায় তাদের দায়িত্বরত অফিসার রয়েছে, তারা যতটুকু ডিসিপ্লিন ওয়েতে এটি দিতে পারবেন ওই মুহূর্তে আমাদের অতটুকু ডিসিপ্লিন ওয়েতে আমরা হয়তো দিতে পারতাম না। যেন যে কোনো একটা কাজ সবচেয়ে ভালোভাবে হয় এই জন্য আমরা তাদের মাধ্যমে এই কাপড়গুলো অলরেডি পাঠিয়ে দিয়েছি 65 ট্রাক কাপড়। আরেকটি জিনিস ছিল সেটা হচ্ছে কিছু পানির বোতল আমরা দেখেছি টিএসসির এই জায়গায় ওই জায়গায়। প্রথম কথা হচ্ছে যখন তার টিউবওয়েলটি বন্যার পানির নিচে ছিল তখন তার ওই পানিটি খুব বেশি ইমার্জেন্সি ছিল, তখন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ পানি পাঠিয়েছি। একটা খাবারের প্যাকেটের সাথে আমরা একটা করে পানি দিয়েছি, কিন্তু যেটি দেখা গিয়েছে যারা পানি পাঠিয়েছে পানি পাঠানো কোম্পানিগুলো তারা কিন্তু এটা চিন্তা করেনি কত প্যাকেট খাবার যাচ্ছে, তাদের যতটুকু সামর্থ্য রয়েছে পানির প্যাকেট পাঠানোর তারা ততগুলো পানি দিয়ে দিয়েছে। এখন আমার যতগুলো প্যাকেট দিয়েছিল তার চেয়ে পানির সংখ্যাটা কিছু ক্ষেত্রে পানি আমরা ইন্ডিভিজুয়ালিও শেষ করি, কিছু ক্ষেত্রে অনেক বেশি ছিল। আবার যেটা দেখা গিয়েছে আমাদের 4 তারিখের পরেও অনেকের জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে পানি পাঠিয়ে দিয়েছে, এই জিনিসটি হয়েছে। আবার যখন পানিটি নিচে নেমে গেল বন্যার পানিটি, যখন টিউবওয়েল থেকে তারা পানি পাচ্ছে তখন তারা এই পানিটির চাহিদা দেখালো, যেগুলো তারা আলাদা বোতল কিনে নিয়ে সেই পানিগুলো ভরাট করে দিয়েছে। তো টিএসসিতে যে পানির বোতলগুলো লাস্ট পর্যন্ত ছিল সেই সবগুলো পানি কিন্তু আমাদের বোতল খালি করে ফেলে দিতে হয়েছে, যার কারণে এই পানিগুলো নিয়ে একটু আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়েছে। আচ্ছা, আরেকটি ব্যাপার আমি ক্লিয়ার করছি, অনেকে সোশ্যাল মিডিয়ায় বা অনেকে প্রশ্ন করেছেন যে এই টাকার তো ইন্টারেস্ট আসছে, ইন্টারেস্ট নিয়ে আসলে এইটা চলতি অ্যাকাউন্ট, হ্যাঁ, এখানে কোনো ইন্টারেস্টের ব্যাপার ছিল না, আমরা যে টাকা রেখেছি সেটি আছে আর কি। অডিট নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? আগামীকালকে এটা আগামীকাল এটা হস্তান্তর করে দিব। অডিট নিয়ে আপনাদের এতদিন পর্যন্ত যত প্রশ্ন ছিল, মাত্র একটা প্রশ্ন পাইছে অডিট। তথ্য যেটা পেলাম যে বিভিন্ন সংস্থায় আপনারা কিছু টাকা ডোনেশন করেছেন। আচ্ছা, তো আপনাদের যে ডোনেশন করেছেন, আমি যদি প্রথমে যাই, আপনাদের এই আন্দোলন আন্দোলনে জনগণের একটা অংশগ্রহণ ছিল, যার মাধ্যমে একটা সরকারের বিদায় আপনারা করতে পেরেছেন এবং তার পরবর্তীতে বন্যায় আপনাদেরকে জনগণ যেভাবে ভালোবাসা দিয়েছে, চেয়েছে যে পুনর্বাসন কার্যক্রম করবেন, আপনারা ঠিকভাবে পুনর্বাসন কার্যক্রম এখন পর্যন্ত করতে পারেন নাই। তার মানে কি আপনাদের সক্ষমতার ঘাটতি আছে, এটা কি আপনারা মেনে নিচ্ছেন? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গিয়ে এই যে আপনারা যেটি বলছেন যে বিভিন্ন সংস্থায় আপনারা দিয়েছেন, এটি কি আসলে নৈতিকতার জায়গা থেকে আপনারা? ওকে ভাই, আচ্ছা, বিভিন্ন সংস্থা বলতে আমরা কি বুঝাচ্ছি? ডোনেশন টু অর্গানাইজেশন। এক নম্বরে আমরা জুম এবং হচ্ছে
যেই পাহাড়ির যে বন্যাটা হলো মানে খাগড়াছড়ির দিকে, তখন ওখানে যাওয়ার কোনো সুযোগ ছিল না। সেজন্য আমরা সেখানে 8 লক্ষ টাকা আমরা সেখানে দিয়েছি, অর্থাৎ বন্যার কাজে দিয়েছি। দ্বিতীয়ত, বন্যার সময় মেডিকেল টিমের যে খরচ হয়েছে সেখানে 2,60,000 টাকা খরচ হয়েছে। তৃতীয়ত, ফটিকছড়ির যে টিম বন্যার সময়, সেখানেও আমাদের ট্রান্সপোর্টেশন লিমিটেশনসের কারণে সেখানে আমাদের 46,500 টাকা খরচ হয়েছে। চতুর্থত, যশোরের একটা টিমকে আমাদেরকে 1 লক্ষ টাকা খরচ হয়েছে। মোট আমাদেরকে 12,06,500 টাকা, 12,500,000 টাকা ডোনেশন টু আদার অর্গানাইজেশন। এখন দেখেন, এই পুরোটা কিন্তু আমরা আদার অর্গানাইজেশন অন্য কোনো কাজে দেই নাই, সেটা হচ্ছে বন্যা। সুতরাং বন্যার কাজে আমরা মানুষ থেকে টাকা আমাদেরকে মানুষ বিশ্বাস করে দিয়েছে এবং আমরা সেটা হচ্ছে বন্যার কাজে আমরা পাঠিয়েছি। এবার আপনার দ্বিতীয় যে প্রশ্নটি আমাদের করেছেন সেটা হচ্ছে আমরা ব্যর্থতা মেনে নিচ্ছি কিনা। দেখেন, স্বচ্ছতা নিশ্চিত করার জন্য আপনি আমাদেরকে বলেছেন যে পুনর্বাসন কাজ এখন আমরা শুরু করতে পারিনি। ব্যাপারটি কিন্তু এমন না। পুনর্বাসন কাজের একটি প্রক্রিয়া হচ্ছে ফিল্ড অ্যাসেসমেন্ট, অর্থাৎ ব্যাপারটা এমন না যে আমি টাকা নিয়ে, কারণ আমরা জানি দুর্যোগের 3টা স্তর রয়েছে: দুর্যোগ পূর্ববর্তী, দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী। এবং দুর্যোগ পরবর্তী ইনফ্রাস্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট, সেটাই হচ্ছে সবচেয়ে ব্যয় বেশি হয়। এবং সেটা কিন্তু এমন না যে আমি মুড়িচিরা কিনে নিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিব, বরং সেটা হচ্ছে আমাকে ফিল্ড অ্যাসেসমেন্টের মধ্য দিয়ে নির্ধারণ যে আমার কোন এলাকায় কয় টাকা খরচ করতে হবে, কোন বাড়ির জন্য কয় টাকা খরচ করতে হবে। এই সময়টার মধ্যে ফিল্ড অ্যাসেসমেন্টটা আমাদের সম্পূর্ণ হয়েছে এবং সরকার সেটা সম্পূর্ণ করেছে। এবং আগামীকাল যখন আমি 8 কোটি টাকা সেখানে দিচ্ছি, ব্যাপারটা এমন না এই 8 কোটি টাকা দেওয়ার পর থেকে সেখানে কাজ শুরু হবে। কাজ চলমান রয়েছে। আমরা 8 কোটি টাকা দেওয়ার পরে কাজটা সেখানে হয়তো একটু এক্সপেডিয়েট হবে। এবার আসেন, আপনি আমাদেরকে বলছেন যে সক্ষমতার ঘাটতি। বাকের এবং সার্জিস ইতিমধ্যেই বলেছে যে এই ধরনের কাজ স্ব-উদ্যোগে করার জন্য যেই ধরনের লজিস্টিক সাপোর্টের প্রয়োজন হয়, হিউম্যান রিসোর্সের প্রয়োজন হয়, এবং এটা প্রিভিয়াসলি টেকনিক্যাল সাপোর্টের প্রয়োজন হয়, এবং প্রিভিয়াসলি অর্গানাইজড একটা গ্রুপের প্রয়োজন হয়, সেটা আমাদের মানতে কোনো সমস্যাই নেই। সেখানে নিশ্চয়ই আমাদের লিমিটেশনস ছিল। সেই জন্যই আমরা গভর্নমেন্টের সাথে কোল্যাব করে আমরা সেখানে কাজটা করছি। বুয়েট এবং আমাদের যে রিসার্চ এক্সপার্ট রয়েছে তাদের সাথে কোল্যাব করে আমরা সেখানে কাজটা করেছি, যাতে করে, কারণ টাকা মানুষকে দিয়ে দেওয়াই মুখ্য না, বরং আমার ইউটিলাইজেশন অফ রিসোর্সের আমাদের গুরুত্ব আমাদের রয়েছে। অর্থাৎ টাকাটা যেন ঠিক জায়গায় ঠিক মানুষের কাছে আমার প্রপার ইউটিলাইজ হয়। এই প্রপার ইউটিলাইজেশনের জন্যই কিন্তু আমরা অডিট করেছি এবং সেখানে প্রত্যেকটা সিঙ্গেল পয়সার আমাদের হিসাব রয়েছে। সুতরাং আপনি যেটা বলেছেন যে ব্যর্থতা, যে সক্ষমতার জায়গা থেকে ব্যর্থতা, সেটা সেটা পূর্ণাঙ্গভাবে সত্য নয়। সীমাবদ্ধতা ছিল এবং সীমাবদ্ধতার আমরা অ্যাকনোলেজ করছি। আজকে থেকে 2 মাস আগে বাংলাদেশের মানুষ এটা কল্পনা করেনি যে 5ই আগস্ট এই দেশে ছাত্র জনতার অভ্যুত্থান হবে, ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালাবে। আমরা যখন এই বন্যাটা হঠাৎ করে হলো, আমরা কেউ চিন্তা করি এত বড় একটি দুর্যোগ বাংলাদেশের ওই অঞ্চলটিতে হবে, যেটা পূর্বের ইতিহাসে আমরা এইভাবে দেখতে পাই না। সেই জায়গায় হঠাৎ করে আমরা যখন এই স্টেপটি নিয়েছি, আমাদের কিন্তু আগের এই অভিজ্ঞতাটুকু ছিল না। সেই জায়গা থেকে আমাদের যেটা দেখা গিয়েছে যে যারা বাংলাদেশের জনমানুষ যেদিন যেভাবে পেরেছে এসেছে, যেদিন মানুষ বেশি ছিল সাপোর্ট বেশি ছিল বেশি গিয়েছে, যেদিন কম ছিল কম গিয়েছে। এটা টোটাল একটা ভ্যারিয়েবল জিনিস ছিল, ফিক্সড কিছু ছিল না। আমরা এই অভিজ্ঞতাটি প্রথম ফেস করছি। এটা মানতে বিন্দু মাত্র সমস্যা নেই যে যেহেতু আমাদের অভিজ্ঞতার ঘাটতি ছিল বা আমরা আগে এটা এক্সপেরিয়েন্স করিনি, আমাদের কাজের মধ্য দিয়ে কিছু সীমাবদ্ধতা ছিল। আমরা যদি আগের এটা এক্সপার্ট হতাম, হয়তো একটু বেটার আপনি কোনো একটা সিনারিও দেখতে পেতেন। কিন্তু যেহেতু আমাদের সীমাবদ্ধতা ছিল, এই জায়গাগুলোতে অভিজ্ঞতার ঘাটতি ছিল, সেই জায়গায় কাজটি যতটুকু প্রত্যাশিত তার চেয়ে কিছুটা কম আঙ্গিকে হয়েছে। কিন্তু এটি আমরা আমাদের জায়গা থেকে বলতে পারি যে চেষ্টার কোনো ঘাটতি ছিল। সর্বশেষ একটা জিনিসই বলবো, সর্বশেষ ওনাদের প্রশ্ন করো। আচ্ছা, আমি আরেকটি ব্যাপার, ওনারা প্রশ্ন করো। আচ্ছা, প্রশ্ন করো। না প্রশ্ন করো ওনারা। আচ্ছা, উত্তরবঙ্গের ভাই একটু প্রশ্ন করো। উত্তরবঙ্গের আমাদের যে 5টি টিম গিয়েছে, এ ব্যাপারে আমাদের সমন্বয়ক আব্দুল কাদের, উনি আসলে কিছু কথা বলবেন। হ্যাঁ, ওকে। আচ্ছা, আপনারা জেনে থাকবেন, জি ধন্যবাদ। আপনারা জেনে থাকবেন, আমরা হচ্ছে গত মাসের 21 তারিখ থেকে আমরা পূর্বাঞ্চলে যে বন্যা হয়েছে সেটাকে কেন্দ্র করে আমরা হচ্ছে কি গণত্রাণ কর্মসূচি আমরা চালু করেছি। তো সেটার পরিপ্রেক্ষিতে হচ্ছে আমাদের কাছে কিছু নগদ অর্থ আছে, সেটা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ইতিপূর্বে যেটা আমরা ক্লিয়ার করেছিলাম। তো
দু একদিন আগে থেকে উত্তরাঞ্চল যে আকস্মিক যে বন্যাটা হচ্ছে আমরা পরিলক্ষিত হই। তো সেই পরিপ্রেক্ষিতে যেহেতু আমাদের কাছে কিছু নগদ অর্থ আছে, আমরা দুর্যোগ এবং ত্রাণ মন্ত্রণালয়ের সাথে আমরা কথা বলেছি। আপনারা জেনে থাকবেন সেখানে হচ্ছে আপনার বন্যাটা হচ্ছে একাষ্টম, সেখানে হচ্ছে গিয়ে সব কিছু মানে কি বন্যার জন্য যে পূর্ব প্রস্তুতি থাকার কথা সেটা আছে। আমরা যখন হচ্ছে ত্রাণ এবং দুর্যোগ মন্ত্রণালয়ের সাথে যখন আমরা কথা বলেছি, আমাদের সাথে তারা আলোচনা করেছে যে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ এবং শুকনো খাবার, বাড়ি খাবার পর্যাপ্ত পরিমাণে আছে। তো সেই জায়গায় আমরা চিন্তা করলাম তাহলে শুধুমাত্র ডিস্ট্রিবিউশন করার ক্ষেত্রে আমাদের যে ছাত্র প্রতিনিধি তাদেরকে শুধু দরকার। হ্যাঁ, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা চিন্তা করলাম আমাদের এখানে ঢাকাস্থ ওই অঞ্চলের যে শিক্ষার্থীরা আছে এবং আমাদের ওইখানে স্থানীয় যারা সমন্বয়ের দায়িত্ব পালন করছেন, তারা মিলে হচ্ছে একটা ছাত্র প্রতিনিধি টিম গঠন করবেন এবং প্রশাসনের কাছে যে ত্রাণ আছে, যে খাদ্য সামগ্রী আছে, সেটা হচ্ছে সেখানে ডিস্ট্রিবিউট করবে। সেই জায়গা থেকে আমরা গতকালকে যখন যোগাযোগ করলাম, আমরা শুনেছি সেখানে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ নাই। তো আমরা চিন্তা করলাম আমাদের যে অর্থটা আছে সেটা থেকে ছোট্ট একটা অংশ সেখানে প্রত্যেকটা ডিসির সাথে যোগাযোগ করে তাদেরকে একটা অংশ দিয়ে দিব। আমরা একই সাথে একটা খাদ্য তালিকা দিয়ে দিচ্ছি যে চাল, ডাল, তেল এবং শুকনো খাবার, মুড়ি, চিড়া এবং হচ্ছে গিয়ে খেজুর কিংবা অন্যান্যকে মিষ্টি খাবার, সেটা হচ্ছে তারা কিনে দিবে। সেই কেনার জন্য আমরা একটা অর্থ প্রত্যেকটা পাঁচটা জেলার ডিসির কাছে একটা অর্থ দিয়ে দিব। সে অর্থ দিয়ে আর তাদের কাছে যে দ্রব্য সামগ্রী আছে দুটো সমন্বয় করে আমাদের অর্থ আর তাদের কাছে মজুতকৃত দ্রব্য সামগ্রী তারা আমাদের যে ছাত্র প্রতিনিধি আছে তাদের মাধ্যমে বিলি করবে। এটা হচ্ছে একটা কথা। আরেকটা বিষয় আপনারা জেনে থাকবেন, আমাদের সাতক্ষীরা এবং চাঁপাইনবাবগঞ্জে সেখানে আমরা দেখেছি আকস্মিক যে বন্যাটা শুরু হয়েছে, কিন্তু সেখানে হচ্ছে আমরা যোগাযোগ করে আমরা যে ডাটাটা আমরা পেয়েছি সেটা হচ্ছে ওইখানকার ডিসি কিংবা হচ্ছে ইউনের কাছে কোনো প্রকার কোনো ত্রাণ নেই। সেক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের কাছে যে অর্থ আছে সেই অর্থ দিয়ে ডিসি এবং বিভিন্ন ইউনের সাথে আমরা যোগাযোগ করে তাদের সাথে সমন্বয় করে সেখানে একটা অংশ টাকা পাঠিয়ে দেবো এবং আমাদের এখান থেকে যে ছাত্র প্রতিনিধি আছে তাদেরকে পাঠিয়ে দেবো। দুটো সমন্বয় করে আমরা হচ্ছে সেইখানে দুটো জেলা সাতক্ষীরা এবং চাঁপাইনবাবগঞ্জ সেখানে হচ্ছে আমরা ত্রাণ কার্যক্রম পরিচালনা করবো। ধন্যবাদ।